সুপ্রিয় দর্শক, এসএমসি নিবেদিত বিশেষ আলোচনা গর্ভকালীন পুষ্টি সেবা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, স্বাধীনতার 53 বছরে বাংলাদেশ অনেক সূচকেই বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। চরম ক্ষুধার্ত মানুষের সংখ্যা প্রায় শূন্যে নেমে গেছে। মানুষের গড় আয়ু বেড়েছে, খাদ্য উৎপাদন বেড়েছে, কিন্তু পুষ্টিসূচকে বৈশ্বিক মানদণ্ডের চেয়ে এখনও অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে দেশের বিপুল সংখ্যক গর্ভবতী মা পুষ্টিহীনতায় ভুগছেন। অপুষ্টির কারণে গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী নানান জটিলতায় ভুগতে হয় মায়েদের। আবার প্রসবকালীন যে ধরনের প্রাতিষ্ঠানিক সেবা দরকার তাও অনেকে গ্রহণ করছেন না। সব মিলিয়ে মাতৃ ও শিশু মৃত্যুহারে সন্তোষজনক পর্যায়ে পৌঁছতে পারছে না বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় গর্ভকালীন পুষ্টি পরিস্থিতির উন্নয়নে করণীয়। আলোচনা করবেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তসলিম উদ্দিন খান এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সাবেক পরিচালক ও জাতীয় পুষ্টি সেবার সাবেক লাইন ডিরেক্টর ডাক্তার এস.এম. মোস্তাফিজুর রহমান। দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই ডক্টর এস.এম. মোস্তাফিজুর রহমান, গর্ভবতী মায়েদের অপুষ্টির প্রধান কারণ, এর পরিণতি এবং এর স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রতিকার কি হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে গর্ভবতী মায়ের অপুষ্টির একাধিক কারণ আছে। বাংলাদেশে যদি 18 বছরের নিচে দেখা যায় বা 16 বছরের নিচে দেখা যায়, তাহলে 50% বেশি আসলে গর্ভবতী হয় 18 বছরের নিচে। নিজেই ওই সময় পর্যন্ত পরিপূর্ণ যুবতী হয়নি, কিশোরীতে রয়ে গেছে। সে অবস্থায় যেটা হয় কি, ওর নিজের মতোই আসলে পরিপুষ্ট হয়নি, এর মাঝখানে কী হলো, সে প্রেগনেন্ট হয়ে গেল এবং তার প্রেগনেন্সির কারণে তার শরীরে ডিমান্ড বাড়লো। আমরা জানি গর্ভাবস্থায় মানুষের খাওয়ার যে ব্যাপারটা আছে, অনেকেরই রুচি কমে যায়, অনেকের বমি বমি ভাব লাগে, অনেকের অন্যরকম অনুভূতি হয়। সঠিক খাবারটা আসলে ওই সময় খেতে পারে না, যদি বাসায় সামর্থ্য থাকে তারপরেও পারে না। আর যদি সামর্থ্য না থাকে তাহলে তো ব্যাপারটা কেমন যায়। তাহলে অবশ্যই তার প্রত্যাশিত পরিমাণ কিলো ক্যালোরি, প্রত্যাশিত পরিমাণ সুষম খাবার, মাইক্রোনিউট্রিয়েন্ট সহ এই জিনিসটা আসলে তারা নিতে পারে না। সে অবস্থায় আমি একটা যদি আর্থিক কারণ ধরি, আরেকটা যদি ধরি এরকম যে সামর্থ্যের কারণ, আরেকটা যদি ধরি যে অজ্ঞতা, জানে না যে আসলে গর্ভ অবস্থায় বাড়তি কী খাইতে হবে, কতটুকু বাড়তি খাইতে হবে, কী পরিমাণ সুষম খাবার খাইতে হবে। এই সব মিলে যে জিনিসটা হয় সেটা হলো যে গর্ভের যে প্রোডাক্ট যেটা হবে, যে জিনিসটা আসলে দুনিয়াতে আসবে, বাচ্চাটা আমরা কি চাই? 2.5 কেজির উপরে একটা বাচ্চা চাই এবং সুস্থ একটা বাচ্চা চাই, নিরাপদ একটা প্রসব চাই, সুস্থ একটা মা চাই। এই জায়গাটাতে দেখা যায় বাচ্চাটা 2.5 কেজির নিচে হওয়ার সম্ভাবনা 50% হয়ে যায়, যেটা বাংলাদেশে এখনো 3 জনের 1 জন মোটামুটি 2.5 কেজির নিচে থাকে। এটা একটা হয়। মার নানাবিধ রকমের আসলে অনুপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া থেকে শুরু করে জিঙ্ক ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এই জিনিসগুলি হয়। এবং যেটা হয় সেটা হলো যে মা নিজেও কম পুষ্টিজনিত সমস্যায় ভোগে এবং শিশুটা যে দুর্নীতি আসলো 2.5 কেজির নিচে তো আসলো, তারও কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি নিয়ে আসে। আলটিমেটলি আমাদের পরবর্তী যে প্রজন্মটা আসলে, এই প্রজন্মটা বাংলাদেশকে যে উৎপাদন বা প্রোডাক্ট দিবে পরবর্তীতে, সে আসলে সেইভাবে পারবে না। কারণ কম জন্মওজনের বাচ্চাটার পরবর্তী সময় যেটা হয় সে হলো অসুস্থতা বৃদ্ধি হয় এবং তারপরে যেটা হয় মৃত্যুর ঝুঁকি বাড়ে। সেক্ষেত্রে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সেই প্রতিকারটা কি হতে পারে বলে আপনি মনে করেন? স্বল্পমেয়াদী পরিকল্পনা এখন আমরা যেটা করে থাকি সেটা হলো যে গর্ভ অবস্থায় অ্যান্টিনেটাল চেক আপের যে ব্যাপারটা আছে, এটা বাংলাদেশ সরকার যেটা অ্যাডপ্ট করছে সেটা হলো WHO রেকমেন্ডেশন অনুযায়ী 4 থেকে 8 বার, অ্যাটলিস্ট 4 বার সামনাসামনি, 4 বার টেলিফোনে। বাংলাদেশ সরকার এটা গ্রহণ করছে, এটা এবং বাংলাদেশের সমস্ত সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা যেটা আছে, এবার স্বাস্থ্য ব্যবস্থা কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে সব জায়গায় এই জিনিসটা চালু আছে। সেই কাজগুলি আমরা করছি। 2 নাম্বার যেটা হলো সেটা হলো গর্ভ অবস্থায় যাওয়ার আগে আমরা আসলে মাদের বয়সের ব্যাপারটা বলছি, কিশোর অবস্থায় যেন না যায় পরিবারকে জানাচ্ছি। এবং আমরা আরেকটা জিনিস করছি সেটা হলো যে গর্ভ অবস্থায় থাকা, যে কোন সময় কত কিলো ক্যালোরি বেশি খেতে হবে, সেটা এই খাবারটা কোত্থেকে আসবে তা আমরা আসলে অত কিলো ক্যালোরি দিয়ে বোঝাই না।
সকাল দুপুর রাত্র 3 বেলা যে খাবারটা খাই, এর মধ্যে দুপুরের খাবারটা যে এই খাবারটা পরিমাণ খাবার বেশি খেতে হবে, যার অর্ধেক খাবে সকাল 11টার দিকে নাস্তা এবং দুপুরে খাওয়ার মাঝখানে, বাকি অর্ধেকটা খাবে বিকালের দিকে, মানে দুপুরে খাবো রাতে খাবারের মাঝখানে। পাশাপাশি যে জিনিসটা হবে সেটা হলো যে ঘরে তৈরি খাবার খাবে। আর যেটা করবে সেটা হলো যে অ্যান্টিনাটাল চেক আপে যে আমাদের ফুল কেয়ার বা আয়রন ট্যাবলেট যেটা দেওয়া হয়, ক্যালসিয়াম যেটা মানে দেওয়া হয়, এই ক্যালসিয়ামগুলি ঠিকমতো খাবে এবং সুষম খাবার নেওয়ার চেষ্টা করবে খাবার থেকে। পাশাপাশি আমরা সাপ্লিমেন্ট করছি। আর মোটামুটি দীর্ঘমেয়াদী সুষম খাবারের পাশাপাশি সাপ্লিমেন্টও খেতে হবে। আরো যদি দীর্ঘমেয়াদে বলি, তারপর জাতিকে আসলে কিশোরীদের প্রেগন্যান্সির অনেক আগে থেকে এই ব্যাপারগুলি সম্পর্কে অবহিত করতে হবে এবং যারা সাকসেসফুলি ব্রেস্ট ফিড মাদার আছে, যারা সাকসেসফুলি 2টা বাচ্চা জন্ম দিচ্ছে 2.5 কেজির উপরে নিয়ে, তাদের সাথে কথা বলার মাধ্যমে গর্ভ অবস্থায় যেন তারা এই জিনিসটা মানে এক ধরনের মনের মধ্যে এক ধরনের জন্য শক্তি থাকে, প্রিপারেশন থাকে, আত্মবিশ্বাস থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব তসলিমউদ্দিন খান, বাংলাদেশে গর্ভবতী মহিলাদের প্রসব পরিকল্পনা এবং তাদের গর্ভকালীন সার্বিক পরিচর্যার বিষয়ে করণীয় সম্পর্কে যদি বলেন। দেখেন, প্রসবকালীন একটা বিরাট পরিকল্পনা কিন্তু রয়েছে। এই পরিকল্পনাটা শুধু গর্ভবতী মার একার না, এই পরিকল্পনা যেটা করতে হবে সেটা পরিবারের অন্যান্য সদস্যের সাথে সম্পর্কিত, কমিউনিটিতে যারা আছে ইভেন তাদেরও একটা বিরাট রোল আছে। কেন আমি এই কথা বলছি, যে যখনই একজন মা গর্ভবতী হয় তারপরে তার জন্য যেসব বিষয় আসে, একটা হলো তার জন্য সুষম খাবার, অর্থাৎ তার যে পরিমিত খাবার, সেই খাবার যদি খাওয়ার জন্য পরিবারের অন্যান্য সদস্যদেরকে কিন্তু তাকে কোঅপারেট করতে হবে। মার বিশ্রামের দরকার, সেই বিশ্রাম করতে হলে কিন্তু পরিবারের যারা ইনলজ রয়েছে, অন্যান্য সদস্য রয়েছে, তাদের সহযোগিতা করতে হবে যাতে মা সে প্রপার বিশ্রাম পায় এবং সে একটা নিয়ম মাফিক তার লাইফটা পরিচালনা করতে পারে। সেটা একদিকের। আরেক দিকের হলো যে ওই মার কমপক্ষে 4টা প্রসব পূর্ব সেবা কিন্তু নিশ্চিত করতে হবে। এটার জন্য কিন্তু একটা পরিকল্পনা, কার কাছে যাবে, কবে যাবে, কিভাবে যাবে, সেটাও কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা এবং গর্ভবতী মা সম্মিলিতভাবে এই কাজটা করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা করার সাথে সাথে যে কাজটা করতে হবে সেটা হলো ওই গর্ভবতী মার জন্য একটা ট্রান্সপোর্ট ঠিক করে রাখতে হবে, যাতে করে যখন তার প্রসবকালীন সময়ে অতি সত্বর কোনো না কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্রে, যেখানে তারা পরিকল্পনা করেছে সেই কেন্দ্রে গিয়ে তার ডেলিভারি হয়। সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ কি, দেখা যাবে যে হঠাৎ মাঝরাতে মা ফিল করতেছে যে তার সন্তান জন্মদান করবে এবং সেখানে যদি কোনো ট্রান্সপোর্ট না পায় তাহলে কিভাবে যাবে। তো কিছু টাকা পয়সা সংগ্রহ করে কিন্তু রাখতে হবে, কারণ তার সিজারিয়ান হতে পারে অথবা নর্মাল প্রসব হলে কিছু আর্থিক যেটা খরচ হবে সেটা কিন্তু আগে থেকেই তাদের এটা সংগ্রহ করে গুছিয়ে রাখতে হবে। এই কাজগুলো কিন্তু খুবই গুরুত্বের সাথে করতে হবে। এই কাজগুলো যদি একজন মা করে তাহলে কিন্তু তার ওই যে আমরা প্রসব পরিকল্পনা বলি, এর সাথে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো মার ব্লাড গ্রুপ কি, সেটাও আগে কিন্তু দেখে রাখা ভালো। কারণ আমরা তো জানি না তার কি অবস্থা, পোস্টপার্টম হ্যামারেজের অবস্থাটা কি থাকবে। তো তার জন্য আগে থেকেই যদি তার একজন ডোনার ঠিক থাকে তাহলে কিন্তু তার জন্য মা অনেক নিরাপদ থাকবে। তো আপাতত এই মোটা দাগে এইসব বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দিতে হবে এবং এই বিষয়গুলোর উপরে পরিকল্পনা রাখতে হবে প্রত্যেকটা পরিবারে। ধন্যবাদ আপনাকে। ডক্টর এস এম মুস্তাফিজুর রহমান, বিভিন্ন গবেষণা থেকে এটা প্রমাণিত যে প্রসবকালীন খিঁচুনি এবং প্রসব পরবর্তী রক্তক্ষরণই মাতৃমৃত্যুর অন্যতম কারণ। প্রসবকালীন খিঁচুনি এবং প্রসব পরবর্তী রক্তক্ষরণ প্রতিরোধে করণীয় সম্পর্কে আপনি যদি বলেন। এটা প্রতিরোধে করণীয় তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ খিঁচুনিতে থাকে না, হ্যাঁ, প্রি একলামশিয়ার একটা পজিশন এটা। এখন একলামশিয়া যদি হয় মায়ের মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। এখন আমাদের যদি অ্যান্টিনেটাল চেক আপ ঠিক মতো করা হয় তাহলে একটা নির্দিষ্ট সময় পর প্রেশারটা দেখতেছে এবং কিছু ইউরিন পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা, প্রেশার দেখা, এই জিনিসগুলি করা হয় তাহলে খিঁচুনি পর্যন্ত যাওয়ার সুযোগ কম। তা আমাদের অ্যান্টিনেটাল চেক আপটা যেন সঠিকভাবে হয়, 1 নম্বর কথা।
2 নম্বর কথা যে মাকে মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টেশন যেন ঠিকমতো দেওয়া হয়। আরেকটা প্রশ্ন আপনি করছেন, সেটা হলো যে প্রসব পরবর্তী যে রক্তক্ষরণ। দুঃখের ব্যাপার হলো যে আমাদের শতভাগ সুযোগ থাকার পরেও আমাদের একটা বড় অংশের বাচ্চা হয় বাড়িতে, এবং যারা করছে তারা মানে না মানে মিডওয়াইফার না, ডাক্তারও না, কিছুই না, মানে আমরা যেটা বলি আসলে দায়ী বাড়িতে যারা বিভিন্ন গ্রামে করে, এই জায়গাটা আসলে বন্ধ করতে হবে। বাংলাদেশের সুযোগ আছে, প্রত্যেকটা মানুষের আধা ঘন্টার মধ্যে যে পৌঁছার একটা সুযোগ আছে, এই জায়গাটাতে সেফ ডেলিভারি সব। তো হোম ডেলিভারি বন্ধ করতে হবে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, প্লাসেন্টাটা সঠিক ডেলিভারি পরে সঠিক সময়ে সঠিক ইয়াতে পড়লো কিনা। 3 নম্বর কথা, ডিউরিং ডেলিভারি কোনো হয় কিনা, ডিউরিং ডেলিভারি কোথাও সেরা ফাড়া হয়ে ব্লিডিং হয় কিনা, এই জায়গাটার যত্ন নিতে হবে ভালো করে। তারপরে যে মেসেজটা দিয়ে ইউটেরাসটা ছোটো করতে হয়, এটা করতে হবে। এবং যদি কোনো কারণে বাড়িতে ডেলিভারি হয় এবং ব্লিডিং হয়, দ্রুত হাসপাতালে নিতে হবে। কারণ এমন হতে পারে যে ব্লাড চলে যাচ্ছে, ব্লাড দিতে হবে। ওই অবস্থা, ওই সুযোগে আমি এক কথায় বলতে চাই, হাসপাতাল ডেলিভারি মানে করলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব। আদারওয়াইজ কিছু ক্ষেত্রে কিন্তু এই কমপ্লিকেশনটা এই আধুনিক যুগে বাংলাদেশের সব জায়গায়, শহর থেকে একদম মানে গ্রাম পর্যন্ত যেখানে সুযোগটা আছে, এই সুযোগটা না নেওয়ার পরিপ্রেক্ষিতে দুঃখজনকভাবে বেশ কিছু মা কিন্তু প্রাণ হারায়। অনেক ধন্যবাদ আপনাকে জনাব তসলিম উদ্দিন খান। প্রতিটি গর্ভধারণই হোক পরিকল্পিত, নিরাপদ এবং আনন্দের। জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের সাম্প্রতিক গবেষণা বলছে, সন্তান জন্ম দিতে গিয়ে বাংলাদেশে প্রতি বছরই প্রায় 3700 জন মা মারা যান, যেটি অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। আপনি একেবারে ঠিক কথা বলেছেন। এই সংখ্যাটা আসলে তো একটা এস্টিমেশন, তো এস্টিমেশনে কেউ বলে 3700 বা 4000 থেকে 4500 হোয়াট এভার দ্য নাম্বার, একটা বড় সড়ো অংশ। আমরা চাই প্রতিটা মা নিরাপদে তার সন্তান জন্মদান করুক, এইটা তাদের অধিকার। সন্তান জন্ম দেওয়া তার অধিকার। এই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে একটা মা মারা যাবে, এটা কোনোভাবেই কাম্য না। তাহলে কি করতে হবে? আমরা এই ব্যাপারে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রত্যেকটা মা, আমরা যে কথাগুলো বলি, অর্থাৎ 18, 20, 35 দিন, 18 বছরের আগে বিয়ে না, 20 বছরের আগে সন্তান না, আর 2 সন্তানের মধ্যে ব্যবধান থাকবে 3 বছর, এবং 35 বছরের পরেও সন্তান না। এই কয়টা বিষয় যদি মেনে চলে একজন মা, তাহলেও কিন্তু তার মাতৃমৃত্যু হওয়ার সম্ভাবনা কমে যাবে, তার যে অনাগত সন্তান তার মৃত্যুর সম্ভাবনাও কমে যাবে। এইটা গেল একদিকের কথা। আরেক দিকের কথা যে একটু আগে আমরা বললাম যে মার ঝুঁকি আইডেন্টিফাই করতে হবে। মার ঝুঁকি আইডেন্টিফাই করতে কিভাবে পারবো? যদি আমরা প্রসবপূর্ব সেবাগুলো প্রশিক্ষিত কর্মীর মাধ্যমে বা গ্র্যাজুয়েট ডক্টরের মাধ্যমে এই সেবাগুলো দেওয়া হয়, তাহলেই কিন্তু মা যে ঝুঁকি আছে কি না সেটা আইডেন্টিফাই করবে, এবং ঝুঁকি আইডেন্টিফাই করলে এক রকমের তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব, তার ট্রিটমেন্ট ভিন্নভাবে হবে। এটা অনেক রকমের বিষয় আছে, কিন্তু এর মধ্যে আপনি দেখেন এই ঝুঁকি যদি আইডেন্টিফাই না করি, বাংলাদেশে এখনও 100টা ডেলিভারির মধ্যে 35টা ডেলিভারি হোম বেসড হয়, অর্থাৎ বাড়িতে হয়। এই যে বাড়িতে যে ডেলিভারিগুলো হয়, সেখানে কিন্তু প্রবলেমটা বেশি মাত্রায়, ঝুঁকি অনেক বেশি। কারণ দেখা গেল পোস্টপার্টাম হ্যামারেজ শুরু হয়েছে। সারা জীবন নিউট্রিশনের উপরে কাজ করেছেন একজন গ্র্যাজুয়েট ডক্টর মুস্তাফিজ ভাই, আরও ভালো বলতে পারবেন। এখানে দেখা যায় যে তার যদি পোস্টপার্টাম হ্যামারেজ শুরু হয় বাড়ি থেকে, সে তো প্রিপেয়ার্ড ছিল না, তার তো কোনো ট্রান্সপোর্ট নাই, সে কোথায় নিয়ে যাবে সেটাও ঠিক করা নাই। তখন দেখা যায় এটা করতে গেলে একটা অনেক সময়ের ব্যাপার। এই যে সময়টা ব্যয় করলো, ওই সময় কিন্তু তার হাতে সময় খুব কম থাকে। এই যে সময় ব্যয় করলো, পথেই দেখা যায় মা কোমার মধ্যে চলে যায়, অধিক রক্তক্ষরণ হয়ে, এবং মা মারা যায়। এই যে অবস্থাটা আমরা চাই না এরকম হোক। এই জন্যই একটু আগে আমি বলেছি যে প্রত্যেকটা প্রেগনেন্সিকালীন সময়ের জন্য মাদের ওই ট্রান্সপোর্ট ঠিক রাখতে হবে, সেন্টারে তার ডেলিভারি করতে হবে। সেন্টারে ডেলিভারি করলে, অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি করলে কি হয়, মাঝখানে তারা তো
হেলথ প্রোভাইডার অথবা ডক্টর, সে কিন্তু জানে যে এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে কিনা, সে অনুযায়ী তারা রেফার করতে পারে, তড়িৎ গতিতে রেফার করতে পারে। এটা কিন্তু হোম বেসড হয় না, কেন সেখানে ওই লেভেলের তো ট্রেইন ডক্টর অথবা যদি আমরা প্যারামেডিক্স বলি, মিডওয়াইফও বলি, ওই লেভেলের তো থাকে না। তো এই জন্য এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে। আরেকটা হলো, প্রথম থেকে যে কথাগুলো বললাম তার সাথে এই নিউট্রিশনের অভাব আছে কিনা। আমাদের বাংলাদেশে যে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস, উনি পরিচালক ছিলেন মুস্তাফিজ ভাই বহুদিন, এবং উনি বাংলাদেশে একটা অনেকটা ইনস্টিটিউশনালাইজ করেছেন যে নিউট্রিশন ইজ এ বিগ ফ্যাক্টর ফর প্রেগনেন্ট মাদার। কিন্তু তাদের এই মাল্টিপল মাইক্রোনিউট্রিশন যেটা, তার যে অভাবগুলো আছে, এটাও কিন্তু দূর করতে হবে যদি আমরা ঝুঁকিমুক্ত তার প্রেগন্যান্সি আশা করি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আলোচনায় ফিরব, তবে একটা বিরতি নিয়ে এসে। দর্শক, এসএমসি নিবেদিত বিশেষ আলোচনা গর্ভকালীন পুষ্টি সেবা অনুষ্ঠানে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এসএমসি নিবেদিত বিশেষ আলোচনা গর্ভকালীন পুষ্টি সেবা অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আজ আমরা আলোচনা করছি গর্ভকালীন পুষ্টি অবস্থার উন্নয়নে করণীয় নিয়ে। আলোচনা করছেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তসলিমউদ্দিন খান এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সাবেক পরিচালক এবং জাতীয় পুষ্টি সেবার সাবেক লাইন ডিরেক্টর ডক্টর এস এম মোস্তাফিজুর রহমান। ফিরছি আলোচনায়। ডক্টর এস এম মোস্তাফিজুর রহমান, সমন্বিত পুষ্টি বা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট বা এমএমএস কি? গর্ভবতী মা এবং গর্ভবতী শিশুর পুষ্টি অবস্থার উন্নয়নে এমএমএস বা ফুল কেয়ারের কি গুরুত্ব রয়েছে? আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি সেটা বলেন আপনি। না, দর্শকদের উদ্দেশ্যে যদি আমি বলি, আমাকে বলতে হবে এটা যে আমরা 71 বা 72 থেকে যদি আমরা এই পর্যন্ত আসি, আমরা 3 থেকে 4 দশক আমরা আসলে কখনো আয়রন ট্যাবলেট, কখনো আয়রন ফলিক অ্যাসিড, এই জিনিসটা খাওয়া যাচ্ছে আমাদের মাদের, গর্ভবতী মাদের, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মাদের খাওয়া যাচ্ছে। কিন্তু আসলে তো আমরা 2018-19 অথবা 2011-12 মাইক্রোনিউট্রিয়েন্ট সার্ভে যদি দেখি, সার্ভের রেজাল্ট যেটা বলে সেটা হলো যে আমাদের গর্ভবতী মারা বা আমাদের এই বয়সী মারা কখনোই একটা অনুপুষ্টির ঘাটতিতে থাকে না। শুধুই আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগতেছে তা না, সে অনেক কিছুতেই ভুগতেছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ভুগতেছে, জিঙ্কের ভুগতেছে, আরও অনেক কিছুতে ভুগতেছে, অ্যাটলিস্ট 4-5টাতে ভুগতেছে। তো এখন আপনার সমস্যা হলো 5 জায়গা। আপনি শুধু দেবেন আয়রন ফলিক ট্যাবলেট, আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড, এবং এগুলো দেবেনও 3 মাস পরে, যখন ফলিক অ্যাসিডের তেমন কোনো কাজ নেই। কাজে আমাদের যারা বাচ্চা নিতে চায়, তারা বাচ্চা নেওয়ার 3 মাস আগে থেকে যদি ফলিক অ্যাসিড খায়, তাহলে নিউরাল টিউব ডিফেক্টে হওয়ার সম্ভাবনা কম। পরবর্তী সময় যেটা দরকার সেটা হলো যে যারা বাচ্চা নিচ্ছে তাদের খাবারটা পারিবারিক সামর্থ্য অনুযায়ী যতটুকু ভালো দেওয়া যায়, সুষম দেওয়া যায়, এটা যেন দেয়। অ্যান্টিনাটাল চেক আপের ব্যাপারে কোনো ধরনের আপোষ যেন না করে। অ্যান্টিনাটাল চেক আপের ব্যাপারে আপোষ করলে যেটা হয় কি, পলেনে ছাড়েন, আপনি খিচুনির কথা বললেন, তারপরে অজ্ঞান হয়ে যেতে পারে, তারপরে একলামশিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। এগুলো তো আর নতুন কথা না, একটু অহরহ হয়ে যাচ্ছে আমাদের অজ্ঞতার জন্য। হয়তো আমরা যখন ইন্টার্নি করি 89-90-র দিকে, তখন পর্যন্ত আমি প্রচুর একলামশিয়ার ইয়া দেখতাম, কিন্তু এখন সময়ের ইয়াতে অনেক কিছু ইয়া হয়েছে। তা আমি জনগণকে বলবো আসলে একটাই কথা, যারা শুনছেন, প্রত্যেকটি গর্ভের মূল্য আলাদা আলাদা পরিবারের কাছে, এবং এখান থেকে যে বাচ্চাটা চাচ্ছি, খালি বাচ্চাটাই চাচ্ছি না, মার সুস্বাস্থ্য এবং এটা নিরাপদ প্রসব চাচ্ছি। বাচ্চাটা 2.5 কেজির উপরে চাচ্ছি। কাজেই আমাদের আরেকটা জিনিস, ওই কোনো ধরনের জন্য কম্প্রোমাইজড ব্রেন সেল নিয়ে তো দুনিয়াতে না আসে। কাজে মায়ের ওই সময়ের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের যে জিনিসটা করা দরকার সেটা হলো, আমরা অবশ্যই তাদের সামনে কোনো ধরনের বাজে শব্দ উচ্চারণ করব না, তাদের সাথে কোনো ধরনের বাজে ব্যবহারও করব না, এবং তাদের সঠিক পুষ্টি প্রদান করব। জি জি, মোটামুটি এই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে জনাব তসলিমউদ্দিন খান। গর্ভকালীন সেবা বা প্রেগন্যান্সি কেয়ার এবং গর্ভস্থ শিশুর পুষ্টি কিভাবে নিশ্চিত করা যায় এবং এক্ষেত্রে এসএমসির কি ভূমিকা রয়েছে সে সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। এসএমসি মাদের, গর্ভকালীন মাদের বিশেষ করে পুষ্টি একটা বড় এজেন্ডা এসএমসির জন্য। এসএমসি মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, যেটা এমএমএস বলে সংক্ষেপে, এবং আমাদের ব্র্যান্ডের নাম ফুল কেয়ার। এই ফুল কেয়ার ব্যাপকভাবে
যাতে করে এর প্রমোশন হয়, জনপ্রিয়তা হয় এবং প্রেগনেন্ট মারা ব্যবহার করে, সেটার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের এই প্রচেষ্টার সাথে কিন্তু মুস্তাফিজ ভাইও রয়েছেন, আমাদের অভিজয়নরা যারা গাইনোকোলজিস্ট অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদের সাথে রয়েছেন। সম্মিলিতভাবে আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি। কি প্রচেষ্টা চালাচ্ছি? এটা হলো 15 ইনগ্রিডিয়েন্টস রয়েছে। দেখেন এগুলার কোনো না কোনোটাই মার ঘাটতি থাকে এবং প্রত্যেকটা আলাদা আলাদা রোল আছে। ভিটামিন এ, ভিটামিন বি আবার 5 রকমের, ভিটামিন সি, ডি, ই, আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক, সেলেনিয়াম, তারপরে কপার, এই সব কিছু মিলে, আয়োডিন, এই সব কিছু মিলে 15 ইনগ্রিডিয়েন্টস। এই 15 ইনগ্রিডিয়েন্টসের যে যা শরীরে যতটুকু দরকার প্রেগনেন্সিকালীন সময় সেইটুকু উপাদান নিয়ে এটা গঠিত এবং এটা 180টা ট্যাবলেট যদি মাকে আমরা দিতে পারি তাহলে তার এই মাল্টিপল যে নিউট্রিশনের অভাব এটা দূর হবে। এটা যেমন একদিকে, আরেকদিকে মার একটা বাকি থাকলো সেটা ক্যালসিয়াম, সেটাও দিতে হবে মাকে। কিন্তু ক্যালসিয়াম ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অলসো। তো এইটা মা এবং মায়ের শিশুর জন্য, যে তার গর্ভস্থ শিশুর জন্য। তো এই যে নিউট্রিশনগুলো আমি যে বললাম 15 ইনগ্রিডিয়েন্টস, যেটা ফুল কেয়ার বা ক্যালসিয়াম যেটা আমাদের ফরমন রয়েছে, এটা অন্য অন্য ব্র্যান্ডেরও অনেকের রয়েছে, যেটা হটেবার, কিন্তু এটা ব্যবহার করতে হবে। এবং এই ব্যবহার যদি মা করে তাহলেই মার এই নিউট্রিশনের অভাব দূর হবে এবং সুস্থ সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, মাও সুস্থ থাকবে। দেখেন বাংলাদেশে 18টি শিশু 100টি শিশুর মধ্যে আন্ডারওয়েট হয়। এটা কিন্তু পরিসংখ্যানে খুবই ক্রেডিবল স্টাডিতে দেখা যায়। আমি যেটা বলছিলাম কম জন্ম ওজন, কম জন্ম ওজন, জি 2.5 কেজির নিচে, এই যেটা হয় এটা কিন্তু সারা জীবন সে তার কনসিকুয়েন্স বয়ে বেড়ায়, অর্থাৎ সে ম্যালনারিশ। এইটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে আমি যে ফুল কেয়ারের কথা বললাম, ফরমনের কথা বললাম, এটা ব্যবহারের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর এস এম মুস্তাফিজুর রহমান। বিডিএইচএস 2022-এর জরিপ ফলাফলে দেখা গেছে গর্ভকালীন পরিচর্যার হার হ্রাস পেয়েছে। মা ও শিশু মৃত্যু রোধে গর্ভকালীন পরিচর্যা এবং প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। হ্রাস পেয়ে থাকলে দুঃখজনক। এক নম্বর আমরা হ্রাস তো পেতেই চাই না, এক নম্বর, কিন্তু গবেষণা বলছে আরো বেশি আমরা এএনসি নাম্বার বাড়াইতে চাই। এক নম্বর কথা যে সবাই এএনসির আওতায় আসবে, আমরা চাই 4টে এএনসি যেন সবাই করে। কারণ এটা কমে গেলে যেটা হয় শেষের দিকে, আপনি প্রথম দিকে আমাকে প্রশ্ন করছিলেন খিচুনি, প্রি-এক্লাম্পসিয়া, এই জিনিসগুলি, তা আমি যে রেগুলার আমি মনিটরিং করি 4টে মিনিমাম, পারলে 8টা, তাহলে কিন্তু আমার ওই সমস্যাগুলি হবে না। আর এএনসির ব্যাপারে আন্তরিক হতেই হবে এই জন্য, কারণ হলে যে এটা দিয়েই পরিমাপ করা যায় যে মা কেমন আছে, বাচ্চা কেমন আছে, এবং পরবর্তী সময় বাচ্চাটা কত কেজি ওজন নিয়ে জন্ম নেবে এবং তার অন্য অন্য জিনিসগুলি এখানে কতটা গুরুত্বপূর্ণ। তো সুখের ব্যাপার হলো যে সরকার খুব ভালোভাবে কাজ করছে, এসএমসি বা এই টাইপের যারা ফিলান্থ্রপিক অ্যান্ড আদার মানে জিও এনজিও কোলাবোরেশন, পাবলিক প্রাইভেট কোলাবোরেশন, সবাই মিলায় আসলে আমরা একসাথে, মানে ওজিএসবি নিয়ে কথা হলো, তো আমরা একসাথে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা অবহিত করার জন্য যাই। কাজে আমরা আশাবাদী যদি কমে থাকে ওটাকে কেন কমলো আইডেন্টিফাই করা এবং ওটা আইডেন্টিফাই করে ওটা অ্যাড্রেস করা এবং যাতে আরও বাড়ানো যায়। আমরা তো চাই প্রতিটি বাচ্চা যেন নিরাপদে জন্ম নেয়, প্রতিটি প্রসব যেন নিরাপদ হয়, প্রতিটি শিশুই যেন মানে 2.5 কেজির উপরে জন্ম ওজন নিয়ে আসে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট কোনো ডেফিসিয়েন্সি না নিয়ে আসে, মানসিক কোনো ধরনের সমস্যা হতে পারে এরকম কোনো কন্ডিশন ব্রেন সেল নিয়ে যেন না আসে। আমরা একসাথেই কাজ করব। আমি এটা জানি যে আমরা আলাদা আলাদা কাজ করলে অনেক সময় ভালো রেজাল্ট পাই না, তো এক হয়ে যদি কাজ করি, একা একা কাজ করার চেয়ে অনেক বেশি ফল পাই। সেটাই, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব তসলিম উদ্দিন খান, একই প্রশ্নটি আপনার কাছে, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ শুনতে যাচ্ছি। না, আমারও পর্যবেক্ষণ কিন্তু একই। বাংলাদেশে গর্ভবতী মাদের স্বাস্থ্যের উন্নয়ন দরকার। এই উন্নয়ন করতে গেলে আমরা যে কয়েকটি বিষয় বললাম, প্রথমত তাকে এএনসি সার্ভিস, যেটা 4টা এএনসি সার্ভিস আপনি বললেন যে কমে গেছে, এটাই কমে গেছে। 4 বছর আগে এটা 47% ছিল, এখন 4টা এএনসি 41%। এটা কিন্তু একটা ভয়ের ব্যাপার।
অনেক অনেক ইন্ডিকেটরে বেড়েছে। আবার ইনস্টিটিউশনাল ডেলিভারির সংখ্যা বেড়ে গেছে আগের থেকে, এখন মাত্র 35ও অনেক বেশি, আমরা তো একটাও চাই না, কিন্তু এখন 65%-এর মতো যারা ইনস্টিটিউশনাল ডেলিভারি হয়, এটা একটা ভালো দিক। কিন্তু 35 জন যে এখনো হচ্ছে না, সেটা কমাতে হবে। তারপরে তাকে এই যে আমরা নিউট্রিশনের কথা বলছি, এটা একেবারে নতুন। আগে আমরা বলতাম আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড, কিন্তু আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড দিয়ে তো সব নিউট্রিশনের অভাব দূর করা যাবে না। সেটা থেকে আয়রনের অভাব দূর করা যাবে, ফলিক অ্যাসিডের অভাব দূর করা যাবে, কিন্তু এর বাইরে যেগুলো আছে সেটা কিভাবে দূর করবে? সেই কারণে আমরা এই কম্প্রিহেন্সিভ সলিউশনের কথা বলি। আরেকটা আমি বললাম যে ইনস্টিটিউশনাল ডেলিভারি, এই বিষয়গুলোকে যদি গুরুত্ব দিয়ে একজন মাকে দেখা হয়, আমি এটাকে নাম দিয়েছি কম্প্রিহেন্সিভ সার্ভিস উইথ ইভেন এই নিউট্রিশন সহ। এইভাবে যদি মাকে সেবা দিতে পারি, তাহলে মার স্বাস্থ্যের অবস্থার উন্নয়ন হবে, তার শিশু পুষ্টির অবস্থা উন্নয়ন হবে, একটা ভালো শিশু পাবো, আর আলটিমেটলি আমি একটা ভালো কোহর্ট, ইন্টেলিজেন্ট একটা নেশন পাবো, কেন এরাই আগামীতে অ্যাডাল্ট হবে এবং তারাই নেতৃত্ব দিবে। তো আমরা কেন না চাবো এরকম একটা সিচুয়েশন হোক? যে জিনিসটা হলো সবার মধ্যে এ ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে। এটাই খুব গুরুত্বপূর্ণ, সবার মধ্যে এই বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এসএমসি নিবেদিত বিশেষ আলোচনা গর্ভকালীন পুষ্টি সেবা অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন।